দুর্বল ব্যাংকে টাকা দিচ্ছিল না সবল ব্যাংকগুলো। নগদ ক্যাশ টাকার সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে সবল ব্যাংকের চুক্তি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি দিয়ে সবল ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দিবে। কিন্তু এখন এক সপ্তাহ প্রায় পার হয়ে যাচ্ছে, সবল ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দিচ্ছে না, যার ফলশ্রুতিতে দুর্বল ব্যাংকগুলো গ্রাহকরাও কিন্তু চাহিদা মতো টাকা পাচ্ছে না। এইটা নিয়ে ইতিমধ্যে চ্যানেল 24 থেকে শুরু করে যমুনা টিভিতেও কিন্তু নিউজ হয়েছে। একটা আস্থাহীনতার অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে দুর্বল ব্যাংকগুলোর প্রতি সবল ব্যাংকের। কেননা দুর্বল ব্যাংকগুলো পূর্ববর্তীতে যেই ব্যাড প্র্যাকটিস করেছে, ঋণের নামে টাকা বের করে দিয়েছে, বিশেষ করে দুর্বল ব্যাংকগুলো যখন এস আলমের আওতাধীন ছিল। এখন এই দুর্বল ব্যাংক সরকারের আয়ত্তে। সবল ব্যাংক দুর্বল ব্যাংকে টাকা ধার দিবে, আর দুর্বল ব্যাংক যদি এই টাকা সবল ব্যাংকে পরিশোধ করতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু সবল ব্যাংকে ওই ধার করা টাকা পরিশোধ করবে। এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক যথাযথ পদক্ষেপ নিয়েছে, তবে বাংলাদেশ ব্যাংকের কথা একটাই, মূল্যস্ফীতি বাড়াবো না, এ কারণে আমি টাকা ছাপিয়ে কোনো ব্যাংকে টাকা দিব না। এটা একটা ভালো কথা, যার ফলশ্রুতিতে দেখা যাবে যে মূল্যস্ফীতি না বাড়লে জিনিসপত্রের দাম আস্তে আস্তে কমে আসবে, 5-6% যখন মূল্যস্ফীতি চলে আসবে। তবে দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের প্রতিও কিন্তু বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু একটা দায়িত্ব কর্তব্যবোধ রয়েছে বলে আমি মনে করি। তো দুর্বল ব্যাংকগুলোর যে ব্যাড প্র্যাকটিস পূর্ববর্তী সময়ে ছিল, এইখান থেকে সরে আসতে হবে। ঋণের নামে টাকা বের করে দেওয়া, তাও আবার চোখ বন্ধ করে কাগজপত্রে সিল সিগনেচার করে। তো এই যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে, তাদের পরিচালনা পরিষদ কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলো যেগুলো তারল্য সহায়তা চেয়েছে, এর মধ্যে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক কিন্তু রয়েছে। এই ব্যাংকগুলোর গ্রাহকরা কিন্তু চাহিদা অনুপাতে টাকা পাচ্ছে না। এখন অনেক নিউজ পেপার কিন্তু এগুলা নিয়ে নিউজ করতেছে। কয়েকদিন আগে দেখলাম যে 71 টিভি একটা নিউজ করেছে, আমি থাম্বনেলটা দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটা যে দেখে আসতে পারেন, যে ব্যাংকে গ্রাহকের লাখ লাখ টাকা আছে, 5 থেকে 10,000 টাকা তুলতে গ্রাহক ভোগান্তিতে পড়তেছেন, গ্রাহকের ঘাম ঝরতেছে। তো এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে দেখা যাবে সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা রাখতে যাবে, সেক্ষেত্রে তাকে একটু ব্যাংকগুলো নিয়ে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, কোন ব্যাংকে টাকা রাখলে গ্রাহক চাহিদা অনুপাতে টাকা পাবে। হয়তোবা এই দিকেও কিন্তু গ্রাহকদের একটু হলেও তখন মুভ করতে হবে। আসলে এখন যে 5টা বা 8টার মতো ব্যাংকের গ্রাহকদের শিক্ষা হয়েছে বলতে পারেন, যে হাই ইন্টারেস্ট, হাই লোভে পড়ে হয়তোবা অনেকেই এই ব্যাংকগুলোতে টাকা রেখেছেন। তো এক্ষেত্রে অবশ্যই সবাইকে বলবো, আপনি যখন যেই ব্যাংকে টাকা রাখবেন, বর্তমানে প্রেক্ষাপটে ইন্টারেস্ট 8%, 9%, 11 বা 12%-এর মধ্যে অলমোস্ট এনাফ। এক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু 12%-এর উপরে যখন এফডিআরে আপনাকে রেট অফার করছে, ডিপিএসে অফার করছে, সেক্ষেত্রে ভাববেন ওই ব্যাংকের ক্যাশ ফ্লো যথাযথ পরিমাণ নেই, যার ফলশ্রুতিতে সাধারণ গ্রাহকদের আকর্ষণ করে ডিপোজিটগুলো সংগ্রহ করতেছে। এছাড়া ব্যাংকগুলোর সিএলআর, এসএলআর এগুলো যথেষ্ট পরিমাণে সংরক্ষণ করতে পারছে কি পারছে না, ব্যাংকগুলোতে টাকা রাখার ক্ষেত্রে কিন্তু মানুষকে এখন দেখতে হবে বাধ্য হয়ে, যাতে গ্রাহক যখন চাইবে চাহিদা অনুপাতে প্রয়োজনে টাকা পায়। তো এইটাই ছিল বর্তমানে আপডেট। বাংলাদেশ ব্যাংক কিন্তু টাস্ক ফোর্স গঠন করেছে। ইসলামিক ব্যাংক থেকে শুরু করে যেই দুর্বল ব্যাংকগুলোর কথা বলা হচ্ছে, এস আলমের আওতাধীন সোশ্যাল ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এগুলো হয়তো বা এস আলমের আওতাধীন নয়, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, কমার্স ব্যাংক, এগুলো নিয়েও কিন্তু যথাযথ তদন্ত হচ্ছে। টাস্ক ফোর্সের মাধ্যমে জানা যাবে যে আসলে এই ব্যাংকগুলো থেকে কে কত টাকা বের করে নিয়ে গেছে। তাদের দরকার হলে সম্পদ বাজেয়াপ্ত করা হবে, এবং এই ব্যাংকগুলোর এগেনিস্টে ঋণগুলোতে যেগুলো রয়েছে, সেগুলোর এগেনিস্টে যারা গ্যারান্টর ছিল, দরকার হলে তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হোক, করে সাধারণ গ্রাহকদের যে আমানত বা ডিপোজিটটা রয়েছে সেটা ফিরিয়ে দেওয়া হোক। এইটাই আমরা চাইবো।